আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। আজ রাতে বৈঠকে বসার কথা রয়েছে মেডিকেল বোর্ডের। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ও চীনের 4 জন চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধান করছেন তার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বিএনপি চেয়ারপারসনকে কাল লন্ডন নেয়ার কথা রয়েছে, তবে স্বাস্থ্য পরিস্থিতি বিমান যাত্রার জন্য যথেষ্ট উপযোগী না হলে তা আবারও পেছাতে পারে। সবকিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। বেগম জিয়াকে লন্ডন নিতে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। যাওয়ার সিদ্ধান্ত হলে ঢাকায় আসবে সেটি। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে তো কাল লন্ডন নেয়ার কথা। এই বিমান যাত্রার জন্য তার স্বাস্থ্য এখন কতটা উপযোগী, চিকিৎসকরা কি বলছেন? আদিবা, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও তার বিদেশ যাত্রা বা বিদেশে চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ কিন্তু আসলে বলা চলে দোলা চলে, কারণ তার বিদেশ যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের উপর নির্ভর করছে তার বিদেশে যাওয়া। কারণ বিদেশে যাওয়ার মতো যে শারীরিক অবস্থা সেটি বেগম জিয়ার আসলে এই মুহূর্তে নেই, যেটি থাকার কারণে কিন্তু গতকাল পর্যন্ত তো হয়নি। যদিও বিএনপি থেকে বলা হয়েছিল যে রোববার বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে, তবে সব সময়ই কিন্তু যে তার মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আগামীকালই যাচ্ছে বা আগামীকাল গেলেও সেটি কখন যাচ্ছে। এখানে যে তার মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ডের যে দায়িত্বে রয়েছেন, বিশেষ করে গতকাল থেকে কিন্তু টোটাল এই মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা সব কিছু কিন্তু দেখভাল করছে তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি কিন্তু গতকাল থেকে সরাসরি তত্ত্বাবধানে আছেন। এছাড়াও কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন তিনিও কিন্তু বিষয়টি দেখছেন। অর্থাৎ ডাক্তার জাহিদের রেফারেন্স ছাড়া কিন্তু কোনো তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আগামীকালই যাচ্ছেন বা আগামীকাল তাকে লন্ডনে পাঠানো হচ্ছেন। সেটি আসলে অনেকগুলো বিষয় এখানে জড়িত। যেমনটি এর আগেও বলেছিলাম, তাকে নিয়ে যাওয়ার জন্য যে কাতার সরকারের যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিও কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে রওনা দেয়নি বা বাংলাদেশে এসে পৌঁছায়নি। এটি যেমন একদিক, অন্যদিকে বিষয়টি হচ্ছে তার যে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি ডাক্তারদের ছাড়পত্র বা ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু বলা যাচ্ছে না কখন তাকে বিদেশে পাঠানো হবে বা কখন নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু মোটামুটি এটিও নিশ্চিত যে অনেকটা অনিশ্চিত বা দোলাচলে বিদেশ যাত্রাটি। যদিও বিএনপির পক্ষ থেকে গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে রোববার নেওয়া হতে পারে, তিনিও কিন্তু বিষয়টি সুনিশ্চিত করে বলেননি যে রোববারই নেওয়া হবে। এবং অপরদিকে কিন্তু তার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি যদি কিছুটা উন্নত হয় তাহলে কিন্তু বিদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে যে রোববার আসলে কখন নেওয়া হচ্ছে। এই ছিল এভারকেয়ার থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। 5 দফা দাবিতে আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দল। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশ শুরু হওয়ার অনেক আগে থেকে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের সমাবেশ স্থলের দিকে আসতে দেখা গেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে এই সমাবেশ করছে যুগপৎ কর্মসূচিতে থাকা ইসলামী ও সমমনা 8টি রাজনৈতিক দল। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের বিপুল আমদানি হয়েছে জানিয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছে কিছু ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি আসছে। ফলে পণ্যের দাম কমার পাশাপাশি এবছর বাজার স্থিতিশীল থাকার কথা আশ্বাস দিয়েছে ব্যবসায়ীরা। পবিত্র রমজান উপলক্ষে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব তথ্য জানায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত বছরের তুলনায় এবার চিনি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কমে, ছোলার দাম কমেছে 40 টাকা।
ভোজ্য তেলের দাম নিয়ে বিব্রত বলে জানান ব্যবসায়ীরা। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে বাড়তি ছোলা, খেজুর, ডাল ও ভোজ্য তেলের মতো পণ্য আসতে শুরু করেছে। তবে ডলারের মূল্য নিয়ে বিভিন্ন ব্যাংকে দাম ওঠানামা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। আমাদেরকে জরিমানা, ফাইন, পেনাল্টি করা হয়েছে। কই একটা ব্যাংকের কাছে তো কখনো যে ডলার কেউ 121 টাকা নিচ্ছে, কেউ 130 টাকা নিচ্ছে, আমরা তো দেখলাম না কখনো। মিল মালিকরা গত পরশু থেকে লিটার 9 টাকা বাড়াইছে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এটা এখনো মনে অ্যাকসেপ্ট করে নাই। এটার জন্য আমাদেরকে বিব্রত গর্ভবস্থায় পড়তে হচ্ছে। যারা আমরা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। ডাল, ছোলার মতো পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় ইতোমধ্যে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মশলা জাতীয় পণ্য স্থলপথে অবৈধভাবে আমদানির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কোন আইটেম নেই বাংলাদেশে বর্তমানে আপনার ব্ল্যাকে আসতেছে না। এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আর আমাদের কাস্টমার এখানে আসে না। কারণ হচ্ছে দিনাজপুর বিভিন্ন মোকামে যদি আপনার ইন্ডিয়ান পণ্য ঢুকে যায় ট্যাক্স ছাড়া, ওরা আমার চট্টগ্রামে আসবে না তো ভাই। চট্টগ্রামে এসে একটা পণ্য কিনবে, কারণ ওটা তো পাচ্ছ এখানে ট্যাক্স ছাড়া। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমাদের কিন্তু দেখা যায় যে মানে রোজার আগে দাম বেড়ে যায়। এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই। আপনাদের সহযোগিতা চাই। সরকারের সঙ্গে আপনারা আলাপচালা করেন। আপনাদের যদি ভ্যাটের কোনো সমস্যা থাকে সেটা রিডাকশনের প্রস্তাব দেন। আপনাদের যদি সাবসিডারি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন, এবং সরকার তো এইভাবে ব্যবস্থা নিচ্ছে। দেশে উৎপাদিত পেঁয়াজের যোগান বেশি থাকায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া খেজুরের ভ্যাট কমানোর কারণে খেজুর নিয়ে কোনো সংকট থাকবে না রমজানে। এনটিভি নিউজ ডেস্ক। শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে বিদেশে বিনিয়োগ ছাড়া ভর্তুকি দিয়ে চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব নয়। এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকার অথবা আগামী সরকারের সময় চিনি শিল্পে ভালো খবর আসবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান। সকালে নাটোর চিনিকল ও উত্তরা গণভবন পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে যে চিনি মজুদ রয়েছে তা বিক্রি করার পর চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। টিসিবির মাধ্যমে দেশি চিনি বিক্রি করা হচ্ছে বলেও জানান শিল্প উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। নারীর ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠেছে মাশরুম। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তবতা। মাশরুম চাষ করে নারী উদ্যোক্তাদের কেউ করেছেন বহুতল বাড়ি, কেউ আবার উপার্জন করছেন মাসে লাখ টাকা। অথচ পেছনের গল্পটা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। তারাই এখন ব্যবস্থা করেছেন বেকার মানুষদের কর্মসংস্থান, হয়ে উঠেছেন আলোর পথের দিশারি। স্বাবলম্বী এই নারীদের সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। করোনার ছোবলে ছিলেন বিধ্বস্ত। তার মধ্যে শূন্য হাতে প্রবাস ফেরত স্বামীকে নিয়ে যখন পথে বসার উপক্রম, তখন মাশরুম চাষ করে জীবন সংগ্রামে নেমে আর পেছনে ফিরতে হয়নি সাভার পৌর এলাকার জামসিং মহল্লার খালেদ আক্তারের। মাসে এখন তার আয় লাখ টাকা। আমার এখানে 4 জন লোক কাজ করতেছে, ইনকাম আছে আমার মাসে লাখ টাকা ইনকাম। খালেদার মতোই সাফল্যের গল্পটা পাপিয়ার। ছিলেন কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষিকা। অ্যানথ্রাক্স রোগে একমাত্র অবলম্বন গরুর খামারের সব গরুর মৃত্যুতে হয়ে পড়েন দিশেহারা। মাশরুমের পয়সায় আমার অনেক কিছু হয়েছে। মাশরুমের পয়সা দিয়ে আমি আমার একটা মেয়ে মেডিকেল করাইছি। এখানে আমার এই ফার্মের মধ্যে একটা বাড়ি করতেছি, অলরেডি 3 তলায় কাজ চলতেছে। অসহায় পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের এই সাফল্যের পেছনে রয়েছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা। বিনা খরচে মাত্র 3 দিনের প্রশিক্ষণে অসংখ্য নারী পুরুষ খুঁজে পেয়েছেন নতুন দিনের আশা। আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রতি কর্মদিবসে আমরা
ফ্রিতে আমরা মাশরুম চাষ শিখিয়ে থাকি। সেই জন্য তাদেরকে কারিগরি যে সমস্ত পরামর্শ সেটি আমরা দিয়ে থাকি। অল্প জায়গায় কম খরচে দ্রুত ফলন, চাহিদা ও পুষ্টিগুণের কারণে মাশরুম ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠায় বেকারদের অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার কার্যালয় এবং রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সহকারী কমিশনার মোসাম্মদ আসমা আক্তার বলেন, গত মধ্যরাতে দুষ্কৃতিকারীরা ভবনের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি রুমে আগুন ধরে ব্যাপক ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মাগুরা রেজিস্ট্রি অফিসে একাধিক স্থানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অফিসের ভেতরে কোনো ক্ষতি না হলেও বাইরে লেখকদের 2টি কক্ষ আগুনে পুড়ে গেছে। রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। সকালে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগারগাঁওয়ের পাকা মার্কেটে ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন জলিল মিয়া। ভোর 4:30টার দিকে আকস্মিক গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে। এতে তার পরিবারের 6 জন দগ্ধ হয়। পরে সকাল 7:45টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানেই তাদের চিকিৎসা চলছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।